বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনের জন্য আমাদেরকে অবশ্যই ফসিল ফুয়েলের উপরে যে ডিপেন্ডেন্সি এটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। যেটা আমরা আসলে আমাদেরকে জ্বালানির যে মূল সরবরাহ সেটা আমাদের বাংলাদেশে আমদানি করতে হয় এবং এখানে বিশাল এক অঙ্কের বৈদেশিক মুদ্রার চাপে আমরা থাকি। তো সেক্ষেত্রে আমাদেরকে অল্টারনেটিভ জ্বালানি ব্যবস্থাপনা তৈরি করা জরুরি ছিল, যেটা সরকার গত 15 বছর আগ থেকেই যখন সবার জন্য বিদ্যুৎ এই পলিসি তারা নিয়ে আসে, আগের সরকারের কথা বলবো, তখনই তারা বিভিন্ন পদক্ষেপ নেয় কি করে আমরা এই ডিপেন্ডেন্সি ফসিল ফুয়েলের উপরে কিভাবে আমরা ডিপেন্ডেন্সিটা কমাতে পারি। তো যেহেতু আমাদেরকে প্রচুর পরিমাণ এলএনজি, এলপিজি, আমাদেরকে তেল, ফার্নেস অয়েল এগুলো আমদানি করতে হয় এবং কুইক রেন্টালের মাধ্যমে আমরা যদিও সাময়িক সমস্যার সমাধান করতে পেরেছি, বাট দ্যাট ওয়াজ এ হিউজ এক্সপেন্সিভ। আমাদের জন্য এটা অনেক একটা বড় চাপ ছিল, ফরেন কারেন্সির এবং রিজার্ভ ফান্ডের উপরে। তো সেটা কাটাবার জন্য সরকার প্রথমে রিনিউয়েবল এনার্জির যে 2005 রিনিউয়েবল এনার্জি পলিসি তারা প্রণয়ন করে এবং সেই পলিসির মাধ্যমে তারা চায় যে 5% যাতে আমরা রিনিউয়েবল এনার্জি থেকে সোর্সিং করতে পারি। সে ধরনের একটা টার্গেট নিয়ে শুরু হয় 2005 থেকে শুরু হয়। তো 2005 থেকে যখন আমরা এটা শুরু করি তখন ইনিশিয়ালি ডকুমেন্টেশন, টেকনিক্যাল পেপারস বা কিভাবে আমরা এটা করব, এটা কি আইপিপির মাধ্যমে যাবে নাকি টেন্ডারিং হবে ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে অনেক কনফিউশন ছিল। সেগুলো আমরা খুব অচিরেই আমরা বা সরকার যারা স্টেক হোল্ডার্স আছে বা ছিল তারা এটা সমাধান করতে পেরেছিল। বাট প্রধানতম প্রতিবন্ধকতা ছিল সমন্বয়ের অভাব। এটা ছিল আমাদের প্রথম চ্যালেঞ্জ, যে এখানে যে বিভিন্ন পার্টি বা স্টেক হোল্ডার ইনভলভ ছিল তাদের মধ্যে একটা বিশাল সমন্বয়ের গ্যাপ আমরা প্রতিনিয়ত এটা আমরা অবজার্ভ করি। প্রথমত হলো যে আমি আইপিপি স্যারের কথা যদি বলি যে আমরা কিভাবে আবেদন করব, এটা ছিল প্রসিডিউরটা কি হবে, এই ডকুমেন্টেশনগুলোর যত অনেক ঘাটতি ছিল। বাট 2005 থেকে 10 থেকে 20 এর মধ্যে আমরা অনেক এই গ্যাপ ফিল আপ করতে পেরেছে সরকার। তো এটা হতো না যদি সমন্বয়টা প্রফেশনালি এটা হ্যান্ডেল করা হতো। আমরা প্রতি 3 বছরে আমাদের উচিত ছিল সারা বাংলাদেশে এনার্জি ক্রাইসিস বা এনার্জির চ্যালেঞ্জ বা এনার্জির সম্ভাবনা নিয়ে একটা গ্যাপ অ্যানালাইসিস করা, একটা মানে আমার ন্যাশন ওয়াইড একটা গ্যাপ অ্যানালাইজ করা উচিত ছিল। গ্যাপ অ্যানালাইসিস করলে কী হতো, আমরা বুঝতে পারতাম যে আমাদের কি সংকট এবং সংকট নিরসনের জন্য আমরা কি ব্যবস্থা নিয়েছি, সেই ব্যবস্থাগুলো আমরা কিভাবে ত্বরান্বিত করতে পারি বাস্তবায়নের জন্য। এখানে আমি বলবো যে বাংলাদেশ সরকারের বিভিন্ন এজেন্সি এবং স্টেক হোল্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছে, তারা এই সমন্বয়টা ঘটাতে পারেনি। গ্যাপ অ্যানালাইজ করে তার থেকে যে অর্জিত যে আমাদের এক্সপেরিয়েন্স সেটা আমরা মাঠ পর্যায়ে নিয়ে আসতে পারিনি। তো প্রথম ছিল সমন্বয়ের অভাব। সেকেন্ড, একটা প্রজেক্ট নির্বাচন করার ক্ষেত্রে বাংলাদেশের ল্যান্ড স্ক্যারসিটি হাই। আমাদের কিন্তু অপ্রয়োজনীয় ল্যান্ড এখন নাই বললেই চলে। সোলারের জন্য যেহেতু একটা স্ট্রিক্ট ল আছে যে আমরা যেটা নান কৃষি বা অকৃষি জমিতেই আমরা সোলার জন্য টার্গেট করব। আপনারা জানেন যে সোলারের জন্য আসলে ব্যাপক পরিমাণের স্পেস দরকার হয়, ল্যান্ড দরকার হয়। তো আমাদের একটা ছোট্ট দেশে এত বিশাল জনসমষ্টি, তাদেরকে খাওয়ানো পড়ানোর জন্য আমাদের তো কৃষি জমি আমাদের নষ্ট করা মোটেই যৌক্তিক না। তো অকৃষি জমিতে যদি আমরা এগুলো প্রজেক্ট করতে চাই তখন প্রধান সমস্যা হয় জমির ওনারশিপ, যে জমিকে ওন করে। আমরা যখন একটা জমি অধিগ্রহণ করি বা সরকার করে, প্রথম সমস্যা হয় এই জমির কাগজপত্র। তো ডকুমেন্টেশন এবং জমি অধিগ্রহণ হলো সেকেন্ড চ্যালেঞ্জ, যা জমি নির্বাচন করা। আমাদের অনেক অকৃষি ল্যান্ড আছে, আমরা যদি দক্ষিণে যাই উত্তরে যাই আমরা অনেক ল্যান্ড পাব, বা সেই ল্যান্ডগুলোকে প্রজেক্টের মানে ফ্রেন্ডলি করে গড়ে তোলা, সেটা হলো দ্বিতীয় চ্যালেঞ্জ, যেটাকে আমরা বলি ল্যান্ড ডেভেলপমেন্ট। তো ল্যান্ড সিলেকশনের যেমন একটা প্রতিবন্ধকতা, কারণ আমরা
প্রপার ডকুমেন্টেশন পাই না, ওনারশিপের সমস্যা হয়, ঝামেলা হয়, এখানে অনেক অনেক মালিক থাকে, মালিক পক্ষ থাকে, এগুলো প্রকিউর করা, অধিগ্রহণ করা অনেক সময় সাপেক্ষের ব্যাপার এবং জটিল ব্যাপার। আর যেহেতু আইপিপি সিস্টেমের মধ্যে স্পন্সর কোম্পানিকে এগুলোকে অর্গানাইজ করে তারপরে প্রজেক্টটা একটা পর্যায়ে নিয়ে যেতে হয় পিপিএ সাইন করার জন্য, কাজে ওই পর্যন্ত যেতে এটা সময় সাপেক্ষের ব্যাপার। কারণ এই ডকুমেন্টেশন, এই যে সমস্যাগুলো আছে জমির দলিল দেয়া বা দলিল নেওয়া করার, এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে দেখা যায় 2 থেকে 3 বছর লেগে যায়। তারপরে ল্যান্ড ডেভেলপমেন্ট ফলোয়িং যে সমস্যাগুলো, এই সবগুলো সমস্যার মধ্যে প্রথম দিকে আমাদের সমস্যা ছিল টেকনোলজি, যে বাংলাদেশে আমাদের রিনিউয়েবল এনার্জির জন্য রাইট টেকনোলজি বা রাইট টেকনিক্যাল ক্যাপাসিটি আমাদের আছে কিনা। ইনিশিয়ালি 2005-এর কথা বললে আমাদের মানে রাইট ম্যান পাওয়ারের যথেষ্ট সমস্যা ছিল, স্কিল ম্যান পাওয়ারের সমস্যা ছিল বড় বড় প্রজেক্ট করার ক্ষেত্রে। যেহেতু আমরা একটা সময় পেরিয়ে আসি এবং অনেকগুলো প্রজেক্ট অলরেডি ইমপ্লিমেন্ট হয়েছে, গ্রিড লাইনের সাথে কানেক্ট হয়েছে সাকসেসফুলি, কাজে এখন আমাদের ওই স্কিল ম্যান পাওয়ারের গ্যাপটা অনেকাংশেই এটা ফিল আপ হয়েছে। আমাদের টেকনোলজি সলিউশন এখন আমরা বেটার, কারণ আমরা উই আর ওয়েল কানেক্টেড উইথ জাপান অ্যান্ড চায়না, ইভেন ইউরোপিয়ান কান্ট্রি। কাজে এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ যে অনেকগুলো প্রজেক্ট যেহেতু জাপানিজ এবং চাইনিজ ইঞ্জিনিয়াররা করেছে, কাজে আমাদের ওই দক্ষতাটা আমরা অর্জন করেছি। কাজে টেকনোলজিক্যালের আমি বলবো যে অ্যাডভান্সমেন্ট যেগুলো আছে এগুলো আমরা বাংলাদেশ পুরোপুরি মোটামুটিভাবে আমরা র্যাপ্লিকেন্ট করতে পেরেছি। এবং টেকনিক্যাল কনসালটেন্ট যারা বাংলাদেশে কাজ করে, দে আর অলওয়েজ আপডেটিং আস উইথ নিউ কাইন্ড অফ টেকনোলজি, যেটা বাজারে রিনিউয়েবল এনার্জির এখন ফটোভলটাইক যেটা আছে, এটা আগের চাইতে এখন অনেক এফিশিয়েন্ট। আগের চাইতে অনেক কম জায়গায় আমরা বড় ওয়াটের প্যানেল এখন পাই। 800, 900 ওয়াট প্যানেল আমরা এখন পাই। তো জমির প্রয়োজনীয়তা এই ওয়াটের যে ক্ষেত্রে বা এফিসিয়েন্সির ক্ষেত্রে যে রেগুলেশনটা হয়েছে গত 5 বছরে, বাইফেশিয়াল প্যানেল বলেন বা নর্মাল যে প্যানেলগুলো আছে বাজারে, হিউজ এফিসিয়েন্সি এখন আমরা দেখতে পাই, যে কারণে জমির প্রয়োজনীয়তা অনেকটাই কমে গেছে, মানে জমির কোয়ান্টিটি। আগে আমাদের একটা স্ট্যান্ডার্ড একটা ছিল যে আমাদের 1 মেগাওয়াট করার জন্য আমাদের মিনিমাম 3 একর জমি দরকার, এরকম একটা আমাদের থাম ছিল। এটার কারণ ছিল তখনকার সোলার এর যে সাইজ, ওয়াটটা ছিল অনেক কম, এফিসিয়েন্সি কম ছিল। এখন কম্পারেটিভলি আমাদের ওয়াট যেমন অনেক বেড়েছে, ডাইমেনশন অনেক কমেছে। ডাইমেনশন কমাতে আমাদের ল্যান্ডের প্রয়োজনীয়তা কমে গেছে, অনেক কমে গেছে। এখন দেখা যায় 2.5 বা 2 দিয়েও আমরা 1 মেগাওয়াট একর, একর 2 একর থেকে 2.5 একর দিয়ে আমরা 1 মেগাওয়াট করে ফেলতে পারি। তাহলে এখানে আমাদের এফিসিয়েন্সির জন্য জায়গার যে প্রয়োজনীয়তা অনেকাংশে এখন একটা রিজনেবল ফ্রেমে চলে আসে। তো এই টেকনোলজিক্যাল ইস্যুটা আমাদের প্রথমে খুব বড় চ্যালেঞ্জ ছিল, বাট এখন আমাদের টেকনোলজি ইস্যুটা অনেকাংশেই আমরা এটাকে ওভারকাম করতে পেরেছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশে আমি বলবো ইনভেস্টমেন্টটা বড় সমস্যা রাইট নাও। কারণ কি, এত বড় 100 মেগাওয়াট, ইভেন 50 মেগাওয়াট, 200 মেগাওয়াট একটা সোলার পাওয়ার প্ল্যান্ট করতে যে পরিমাণ ক্যাপিটাল ফান্ডিংয়ের দরকার হয়, এটা আমাদের লোকাল ব্যাঙ্কগুলো বা লোকাল যারা ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো আছে বা ইভেন আমাদের যারা কোম্পানি উদ্যোক্তা আছে তাদের পক্ষে এটা এককভাবে ম্যানেজ করা ভেরি ডিফিকাল্ট। এবং এই সমস্ত প্রজেক্টকে ব্যাঙ্কেবল করার জন্য, পিপিএ সাইনের পরে ব্যাঙ্কেবল করার জন্য যে পরিমাণ জমি, যে পরিমাণ ইনভেস্টমেন্ট ইনিশিয়ালি দরকার হয়, সেটা খুবই একটা চ্যালেঞ্জিং। কাজেই আমরা আসলে আমাদের প্রয়োজনের তুলনায় যেভাবে আমরা ডিমান্ডটাকে, টেকনোলজিটাকে এবং একটা পর্যায়ে রিনিউয়েবল এনার্জিকে আমরা একটা পর্যায়ে নিয়ে আসি, সে অনুযায়ী আমরা বাংলাদেশের ন্যাশন ওয়াইড ফান্ড মোবিলাইজ করতে পারি নাই, আমরা ইন্টারন্যাশনাল ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করতে পারি না। তো তাদের আসার ক্ষেত্রে এখানে অনেকগুলো প্রতিকূল অবস্থা রয়েছে, কারণ আমরা দেখা যায় রেটিংয়ে আমরা পিছিয়ে আছি। আমাদের একটা প্রজেক্টকে ব্যাঙ্কেবল করার জন্য যে ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন, ওনারশিপ, পার্সেন্টেজ অফ শেয়ার, এগুলো অনেক অনেক জটিল অবস্থার সৃষ্টি করে।
ইনভেস্টরদের সাথে যখন আমরা এই নেগোসিয়েশনগুলোতে বসি। তো সেখানে আমার মনে হয় যে বিডা, বোর্ড অফ ইনভেস্টমেন্ট, তারা একটা মানে পোটেনশিয়াল রোল প্লে করতে পারত। এবং বিডার আদলে যদি মিনিস্টার অফ এনার্জি একটা ওয়ান স্টপ সার্ভিস চালু করতে পারত, যেখানে কিভাবে এই অ্যাপ্লিকেশনগুলো তারা রিসিভ করবে, কিভাবে এগুলোকে প্রসেস করবে, একটা টাইম লাইনের মধ্যে এনে যদি ইনভেস্টরদেরকে তারা ফ্যাসিলিটেট করতো, তাহলে এটা আমাদের জন্য অনেক সহায়ক হতো বড় বড় ইনভেস্টরদেরকে নিয়ে এসে মেগা ওয়াট বড় যে প্ল্যানগুলো সেগুলো বাংলাদেশে এস্টাবলিশ করা। সমস্যা হচ্ছে এখানে ইনফরমেশন গ্যাপ। যখন ইনভেস্টররা আসে, দে আর নট ইন দ্য রাইট ট্র্যাক ইন টার্মস অফ গেটিং অল ইনফরমেশনগুলোকে নিয়ে তারা যেটাকে রিয়েলাইজ করবে, কার কাছে যাবে, কোথায় যাবে, এই যে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো, এগুলোকে আমরা আসলে ইনস্টিটিউশনালাইজ করতে পারি না, আমরা প্রফেশনাল ফ্রেমে নিয়ে আসতে পারি না। যে একজন ফরেন ইনভেস্টর যেখানে মাল্টি-মিলিয়ন ডলার নিয়ে আসবে, তাকে আমরা কীভাবে ফ্যাসিলিটেট করব? তার জন্য কোনো আমার স্পেশাল উইন্ডো আছে কিনা, কোথায় আসবে, তারপরে স্টেপ বাই স্টেপ সে কোথায় যাবে, কিভাবে সে আরজেসিতে তার কোম্পানি রেজিস্ট্রি করবে, কিংবা লোকাল পার্টনারদের সাথে তার কিভাবে এমওই হবে। এখানে সব জায়গায় একটা গ্রে এরিয়া আছে।